যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার জবাব চাইলেন প্রধানমন্ত্রী। বিএনপি ও তথাকথিত বুদ্ধিজীবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ। মহান মে দিবস আজ এখনো নিশ্চিত হয়নি শ্রমিকের ন্যায্য অধিকার। উচ্চ মূল্যের বাজারে কঠোর শ্রম ঘামেও ঘোরে না জীবনের চাকা। চাউল 1 কেজি কিনতে গেলে 70 টাকা, কিন্তু রুই মাছ দা খাসির গুছ দা বড় মাছের সেটা খাবো যে আমরা মনে চাই খাবো, আমার টাকা পাবো কোথায়? চাহিদা থাকলেও কাগজে জটিলতায় দক্ষিণ কোরিয়ার শ্রম বাজার হারাতে বসেছে বাংলাদেশ। স্বল্প খরচে অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠানো কাজ। দাবদাহে পড়ছে দেশ। তীব্র খরায় ভূগর্ভস্থ পানির স্তর নামছে উত্তর জনপদে। কৃষি উৎপাদনে খরচ বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা। এবং আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল কেরোসিন লিটারে 1 টাকা আর পেট্রোল অকটেন বাড়ল 2.5 টাকা। মধ্যরাতে কার্যকর। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার জবাব চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভে নিরস্ত্র মানুষের উপর যে দেশের পুলিশ হামলা চালায়, যারা বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেয়, এখানে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা আয়নায় নিজের মুখ দেখুক। রাজনৈতিকভাবে দেউলিয়া বিএনপি আর তথাকথিত বুদ্ধিজীবীরা দেশের বিরুদ্ধে কথা বলছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন দলের সভাপতি। জয় যাদবের রিপোর্ট। দিবস ভিত্তিক কর্মসূচি, দলের হীরক জয়ন্তী উদযাপন সহ 16টি এজেন্ডা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, 1/11 সময়ে তার বিরুদ্ধে করা মামলাগুলো তদন্ত করে প্রতিবেদন দিয়ে আদালতের মাধ্যমে বাতিল হয়েছে। এখানে সরকার কোনো মামলা প্রত্যাহার করেনি। কোনো মামলা প্রত্যাহার না। বিএনপি নির্বাচনের সমালোচনা করায় শেখ হাসিনা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সহিংসতামুক্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখনো একটা দল যার কোনো মাথামুন্ডু নাই। তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নেই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তাদের দলে বিদায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিদায় নেয়। তাদের কোনো সিদ্ধান্ত নেই। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে সরকার প্রধান প্রশ্ন তোলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের পুলিশ যেভাবে হামলা করেছে তা কোন মানবাধিকার? তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে বারমুখীও ছিল না। তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে, ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না, এটাই হচ্ছে বাস্তব কথা। তারা যেভাবে আচরণ করে, আমাদের পুলিশ তো তা করেনি। ধৈর্যের পরিচয় দিতে যে উল্টো তারা মার খেয়েছে বিএনপি রাতে, তারা যেভাবে মাটিতে ফেলে মেরেছে। আজকে যদি আমেরিকার একটা পুলিশের গায়ে যদি এভাবে কোনো দলের লোক হাত দিত, তারা কি করত? যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক হত্যার জবাবও চান বঙ্গবন্ধু কন্যা। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে। কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। চলমান দাবদাহে দেশবাসীকে সাবধানে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রী স্বজনদের প্রার্থিতা নিয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বৈঠকে দলের হীরক জয়ন্তী উদযাপন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার সন্ধ্যা 7টায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় 9:30টার পর। বৈঠকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, 15 আগস্ট এবং দলের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
স্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। ইলেকশন তো এখনই শেষ হয়ে যাচ্ছে না, কাজে আমি আপনাদের বরাবর সবসময় এক কথাই বলেছি যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। আমি কিন্তু 30 তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে এমন কোনো কথা বলিনি। এখনও একই কথাই বলবো যে সময় মতো দেখা যাবে। এখন আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের প্রেরণা ও আবেগের দিন। শ্রমিকের কর্মঘণ্টা কমানোর দাবি আজ পরিণত হয়েছে ন্যায্য মজুরি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে শ্রম আইন কর্মী বান্ধব নয়, মালিক বান্ধব। এমনকি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রমিকরাই। উচ্চমূল্যের বাজারে জীবনের চাকা ঘোরাতে মুখ বুঝে কষ্ট সহ্য করতে হচ্ছে বলে হতাশা জানান শ্রমিকরা। সজীব রহমানের ক্যামেরায় জান্নাতুল মোহনার প্রতিবেদন। কাঁচার পাখি যাবে উড়ে রে বন্ধু। নিদারুণে গানের মূর্ছনায় চাপা পড়ে যায় সব দুঃখ বঞ্চনা, না পাওয়ার বেদনা। পৃথিবী গড়ার কারিগররা বৈষম্যের পৃথিবীতে আজীবনে কি থাকবেন অবহেলিত? বংশ পরম্পরায় বদলাবে নাকি ভাগ্য? মালিক শ্রেণীর একবেলার খাবার খরচের চেয়ে কম বেতন পাবে মাথার ঘাম পায়ে ফেলা শ্রমিকরা। তাই তো নজরুল বলেন, বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। সারাদিন কাজ করি, 100-150 টাকার কাজ করি, 150 টাকা হয় না, 100 টাকার কাজ করি। মানুষে রুই মাছ দেয়, খাসির গুছ দেয়, বড় মাছের মাথা সেটা খাবো যে আমরা মনে চাই খাবো, আমার টাকা পাবো কোথায়? চাউল 1 কেজি কিনতে গেলে 70 টাকা, কিন্তু তারপর তো বেকার বসে থাকলে তো ওটা আসে না, কারণ পেটের দায় আসাই লাগে না, আসে হয় না। বর্তমানে যে কাজের গুণগত মান, এই হিসাবে আমাদের বেতন হওয়া দরকার 50,000, তবে আমরা এর অর্ধেকও পাই না। ঢাকা শহরের যে পরিস্থিতি, তা দিয়ে জীবনে সম্ভব না। এমনকি অস্বাস্থ্যকর পরিবেশে কোমলমতি শিশুর হাতে আজ বইয়ের বদলে ছুরি, কাঁচি, হাতুড়ি। তো কাম না সারা তো থাকলে কেউ আর দাম দিব না। আমার কেউ মজুরি নাই, আমি বেতন ধরছে না, কেন ধরবো? পড়াশোনা করি না, আব্বু কাজে দিয়ে দিছে। গরম এলাকা কাম করতে মন চায় না। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে 8 ঘন্টা শ্রমদিনের দাবিতে আন্দোলনরত শ্রমিকের উপর চালানো গুলিতে নিহত হয় 11 জন। তাদের আত্মদানের স্মরণে পালিত মে ডে আজ আর কর্মঘণ্টা কমানোর আন্দোলন নয়। ন্যায্য মজুরি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এখনো লড়ছেন শ্রমিক। তার উপর মালিক বান্ধব শ্রম আইনের প্যাচে নাজেহাল দেশের খেটে খাওয়া শ্রমিকরা। ক্ষতিপূরণের জন্য মাত্র যেন একটা অ্যামাউন্টের টাকা আমাদের শ্রম আইন উল্লেখ করা আছে। শ্রম আইনটা যেভাবে কার্যকর হওয়া দরকার, সেইভাবে এখন পর্যন্ত হচ্ছে না। তীব্র দাবদাহে যখন পুড়ছে নগর, জীবন ধারণে ঝুঁকি নিয়ে দিব্যি কাজ করে চলছেন শ্রমিকরা। রোদের তাপে ঘাম শুকাতে শুকাতে অবশিষ্ট যেন আর কিছুই নেই। গরমে খাটাখাটনি কইরা এই বেতনে তো আমাদের পোষাইতেছে না। কষ্ট তো আছে, কষ্ট না করলে টাকা দিব চলে, মোটামুটি কেমন ভালো চলে না। তাও সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ভুক্তভোগী মজদুররা। আগে ছিল শ্রমিকের মজুরি দেয় না, চাকরি নিশ্চয়তা নাই, মারধর হয়, মামলা হয়, হামলা হয়। কিন্তু এখন আমাদের চতুর্মুখী সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন। কলকারখানায় সেখানে কাজ করতেছে, সেখানে যথেষ্ট পরিমাণ কি এই গরম কমানোর কোনো পদ্ধতি বা ব্যবস্থা নিচ্ছে না? সব জায়গায় তো নিচ্ছে না। কবে আসবে সেদিন, যেদিন সব কালো বিনাশ হবে, শ্রমের হবে জয়? যুগ যুগ ধরে যাদের হাড় ভাঙা পরিশ্রমে গড়ে উঠেছে নগর সভ্যতা, দুমুঠো অন্যের জ্বালায় যাদের অপমান ভিক্ষা সহ্য করে সবকিছু মেনে নিতে হয়, শ্রমিক দিবসে তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শ্রম আইন না মানলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সকালে মহান মে দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সংসদের আগামী বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশাও জানান প্রতিমন্ত্রী। আর আইনমন্ত্রী আনিসুল হক জানান, নতুন আইনে শ্রমিক অধিকার লঙ্ঘন করলে 5,000 থেকে 25,000 টাকা জরিমানার বিধান রয়েছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। মহান মে দিবস 2024 উদযাপন উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। জানান, সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন না মানলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। একই সাথে শ্রম আদালতে মামলা করতে পারবেন শ্রমিকরা। আইন না মানলে আমাদের লেবার ল আছে, কোর্ট আছে, লেবার কোর্ট আছে, সেখানে তারা মামলা দায়ের করতে পারে। তারা যদি আইন না মানে আমাদের তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে। শ্রমিক মালিক সরকার সবার স্বার্থ রক্ষা করে দেশের শ্রম খাত এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোন পক্ষের স্বার্থ বিঘ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিক মালিক একটি বৈরী সম্পর্ক ছিল। আমরা এখানে এই কনফারেন্স রুমে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো এখানে টেবিলেই সমাধান করেছি। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে মালিক পক্ষের জরিমানার বিধান থাকছে নতুন আইনে। শ্রমিকদের অধিকার রক্ষা, সংরক্ষণ সবকিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনবো। সেই কারণেই আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম। আমরা তাদের সাজেশন শুনেছি। মালিক শ্রমিক সহ সব স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ করেই শ্রম আইন চূড়ান্ত করা হবে বলেও জানান আইনমন্ত্রী। স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেই করা হবে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চাহিদা আছে, প্রস্তুত শ্রমিকরাও। বাধা কেবল দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি। চাহিদা থাকলেও কিছু কাগজে জটিলতায় বাংলাদেশ হারাতে বসেছে দক্ষিণ কোরিয়ার বড় শ্রমবাজার। মাত্র 30,000 টাকা খরচে 8 মাস মেয়াদে দক্ষিণ কোরিয়ার অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠানোর সুযোগ কাজে লাগাতে প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সরকারি রিক্রুটিং এজেন্সির বাইরে দক্ষিণ কোরিয়ায় অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠাতে 15,000 কর্মী চাহিদাপত্র পায় কেএম ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। C45 ভিসার আওতায় 80 জনকে পাঠাতে সে প্রক্রিয়াও শুরু করে প্রতিষ্ঠানটি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নিয়ে দক্ষিণ কোরিয়া দূতাবাসে সব কাগজ জমা দেয় কেএম ইন্টারন্যাশনাল। কিন্তু 3 মাস অপেক্ষার পর ঢাকার দূতাবাস জানায় ভিসা দেওয়া সম্ভব নয়। দূতাবাস থেকে আরও জানানো হয়, E8 ভিসার আওতায় 3 মাস নয় 8 মাসের জন্য মৌসুমী কর্মী ভিসা আবেদন করা যাবে। কিন্তু বাধা কোরিয়ার স্থানীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি চুক্তি। অন্যান্য দেশের থেকে কোরিয়াতে যে সুযোগটা আছে, যে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, টিকিট ফ্রি, মেডিকেল ফ্রি, এভরিথিং ফ্রি, এটা আমার মনে খুব কম দেশে আছে ওয়ার্ল্ডের মধ্যে। এই সুযোগটা আমরা কাজে লাগানো আমাদের সবার একটু সহযোগিতার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যখন নতুন বাজার সম্প্রসারণ করতে মরিয়া হয়ে কাজ করছে, তখন ছোট ছোট কিছু ভুল বা উদ্যোগের অভাবে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। কি প্রক্রিয়ার মাধ্যমে এই ভিসার অলরেডি প্রক্রিয়াটা শুরু হলো, এটাও ওই দেশের কর্তৃপক্ষের সাথে এটা নেওয়া দরকার। কারণ ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে, কারণ ভোগান্তি বাড়ে, খরচ বাড়ে, মানুষের প্রত্যাশা বাড়ে, আবার সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশা বাড়ে। কোনো প্রাইভেট এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি চাহিদা আনে বা সেখানে ডিমান্ড থাকে এবং দক্ষিণ কোরিয়া যদি মনে করে যে না আমরা এই G2G'র বাইরেও কর্মী নিব, আমি মনে করি সেই কর্মী যাওয়ার চ্যানেলটা বা প্রক্রিয়াটাও চালু থাকা উচিত। প্রত্যেক মিনিস্ট্রিকে নিয়ে, যে কনসার্ন মিনিস্ট্রি আছে তাদেরকে নিয়ে আমাদের ডেস্ক থাকা উচিত। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবার জন্য ইন এ ফাস্টার ওয়ে যে কোনো দেশে কর্মী পাঠানোর আগে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করা এবং প্রয়োজনে চুক্তিগুলোর নবায়নের উপর জোর দেন অভিবাসন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়ার সরকার তারা যদি উদ্যোগ নেয় যে না আমরা বয়েসেলের মাধ্যমে অবশ্যই কর্মী নেব, কিন্তু বয়েসেলের বাইরেও আমাদের যদি যোগ্য লোক পাই, অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে পাই, আমরা সেই কর্মীটা নিব, আমি মনে করি সেই বিবেচনাগুলো করা উচিত। আন্তঃ মন্ত্রণালয় মিটিং করতে হবে, অফকোর্স এটা প্রসেসের মধ্যে। ওয়াই নট ফাস্ট? আমরা এই জন্য বারবার বলছি আমাদের কিছু পলিসিগতভাবে আমাদের কিছু পরিবর্তন আসা দরকার। দক্ষ কর্মীর পাশাপাশি সাধারণ কর্মী পাঠানোর সম্ভাবনাকে কাজে লাগাতে মন্ত্রণালয়গুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। মরুর তাপে বিপর্যস্ত জনজীবন, প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার রেকর্ড। তবে সিলেট, চট্টগ্রামে বৃষ্টিপাত বাড়লে 2 মে থেকে হিট ওয়েভ নেমে আসবে বলে জানালো আবহাওয়া অধিদপ্তর। 4 মে কালবৈশাখীর আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। দাবদাহের খবর জানাচ্ছেন ফখরুল ইসলাম। মাঠ জুড়ে সূর্যের তীব্র প্রখর তাপে প্রতিদিনই ছাড়াচ্ছে রেকর্ড। পুড়ছে মাঠঘাট, সড়ক, গরমে ওষ্ঠাগত প্রাণ। সেই প্রাণ বাঁচাতে ইট পাথরের নগরে শিশুদের জলকেলির খেলা।
পথে ঘাটে ছুটে চলা কর্মজীবীদেরও বাঁধ সইছে না। কেউ গাছের ছায়ায়, কারোবার শরবতে চুমুক দিয়ে তেষ্টা মেটানোর চেষ্টা। টিকতে পারতাছি না গরমে, প্রচন্ড খালি পানি 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 পিপাসা। হ্যাঁ, পা পড়ে যাচ্ছে, শরীর পড়ে যাচ্ছে, ঘামে অবস্থা দেখেন। প্রাণ বাঁচাতে কতই না হাপিত্যেশ খেটে খাওয়া মানুষদের। অনেক গরম, মানে গরম টেকাই যাচ্ছে না, শরীর পুড়ে গেছে, দেখেন অবস্থা খুবই। আমরা গাড়ি চালাইতেছি, আমরা সহ্য করতে পারতেছি না। মরুর তাপে পুড়ছে দেশ, মরছে মানুষ, বিপর্যস্ত হচ্ছে জনজীবন। অতি খরায় এক ফুরসত বৃষ্টির হাহাকার তীব্র থেকে হচ্ছে আরও তীব্রতর। এর মধ্যে মে মাস জুড়ে স্বস্তির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে মে মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বস্তি ফিরবে জনজীবনে। 2 তারিখ থেকে যদি আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে, এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী, ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। তবে তাপের তীব্রতা নিয়ে শঙ্কার দোলাচলে রয়েছে দেশের পশ্চিমাঞ্চল, এমনটা জানায় আবহাওয়া অধিদপ্তর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রংপুরের তীব্র খরায় ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে কমতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় কমপক্ষে 7 ফিট পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষিতে খরচ বাড়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা বাড়ছে। আর পানির গভীরতা জানতে মাঠে কাজ শুরু করেছে জনস্বাস্থ্যের 29টি টিম। জলবায়ু পরিবর্তনের প্রভাব আগাম ঠেকাতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রংপুর থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। রংপুরের দক্ষিণ মমিনপুর এলাকার আকমল হোসেন বৈশাখের তপ্ত দুপুরে বেশ কয়েকবার চেষ্টার পর মেশিন চালু হলেও গতি নেই পানির। ঘণ্টাখানিক পরও পানি না ওঠার এমন কষ্ট তাদের নিত্যদিনের। অদূরেই তার ভাই আফজাল হোসেন ডিজেল চালিত শ্যালো মেশিন বসিয়েছেন মাটির 7 ফিট নিচে। তবুও ঠিকঠাক পানি না পাওয়ায় বিভিন্ন ফসলি জমি শুকিয়ে যাচ্ছে, বাড়ছে ব্যয়। পানি বর্তমান 35 ফিটের নিচে গেছে, যার কারণে বারবার স্টার্ট যেতে হচ্ছে আর বারবার বন্ধ হচ্ছে। মাঝাতে পানি হওয়ার পরে একটু লেয়ার বাড়ছিল, বাড়ার পরে আবার কমে গেছে। যতই গভীর করো, মানে শ্যালো মেশিন দিয়ে পানি তোলা খুব দুষ্কর হয়ে গেছে এখন। এছাড়াও রংপুরের বদরগঞ্জের 7টি, মিঠাপুকুরের 9টি, তারাগঞ্জ ও সদর উপজেলায় 2টি করে মোট 20টি উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে। এলাকাগুলোতে এবার 33 থেকে 35 ফিটের আগে পানি মিলছে না বলছেন চাষিরা। এখন মানে সকাল থেকেই মানে শ্যালো চলতেছে, সে জমিতে এখনো পানি হইতেছে না। খরচটা বেশি হচ্ছে, তাতে 400-500 কোটি টাকা এমনিতে যাচ্ছে। ওটা আগে তো উপরে বসা ছিল, এখন পানি একটু গভীরে গেছে। গভীরে যাওয়ার কারণে 5 ফুট নিচে ডাবাই দিছে, দিয়ে তখনই পানি সেচ দিচ্ছে। পানির স্তর জানতে অনুসন্ধানে নেমেছেন সংশ্লিষ্টরা। ড্রাই সিজন চলছে, এই ড্রাই সিজনে পানির স্তরটা কোন গভীরতায় গিয়ে হলো স্থিতি অবস্থায় আছে, সেই গভীরতাটাকে আমরা হলো বের করার জন্য, জানার জন্য এই পদ্ধতিটা চালাচ্ছি, যে এখন আমরা কত গভীরতায় গিয়ে আমাদের পানিটা পাবো। অতিমাত্রায় ভূগর্ভের পানি তোলা জলবায়ু পরিবর্তনের প্রভাবে কম বৃষ্টিপাত, খরা ও ভূগর্ভস্থ পানি বাষ্পীভূত হওয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। যার কারণে পানির রিচার্জ কমে যাচ্ছে, খরা বেশি হয়ে যাচ্ছে, তাপমাত্রার পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, বৃষ্টিটা ইউনিফর্ম হচ্ছে না। যেমন এবার তাপদাহ শুরুর আগেই আমাদের কিছুদিন বৃষ্টি হয়েছে, এখন টানা 1 মাসের মতো হচ্ছে, প্রচণ্ড গরম আর কি। সো এরকম ভেরিয়াস কারণ আছে, ক্লাইমেট চেঞ্জ তো অবশ্যই একটা ইস্যু। এই সকল কারণেই মূলত আসলে পানির লেয়ারটা একটু নিচে নেমে যাচ্ছে। নদীনালা খনন, নতুন করে জলাধার খনন, বিদ্যমান জলাধারগুলোর পুনর্খনন, কম পানি লাগে এমন ফসলের চাষ এবং ভূগর্ভস্থ পানির কৃত্রিম রিচার্জে জোর দেওয়ার আহ্বান নির্বাহী প্রকৌশলীর। আমাদের প্রচুর পরিমাণে রিজার্ভার থাকতে হবে, পুকুর থাকতে হবে, নদী নালা খাল বিল এগুলা ড্রেজিং করে এগুলো ভরাট থাকতে হবে। আর এলোমেলোভাবে পানি ব্যবহার করা যাবে না। আর ইরিগেশন পারপাসে আমি সাজেশন করব, গভর্নমেন্টেরও আছে, টার্গেট আছে, সেটা হচ্ছে যেসব জায়গাতে আমাদের সারফেস ওয়াটার অ্যাভেলেবল আছে ওই সকল জায়গাতে আমরা সারফেস ওয়াটার ব্যবহার করে ইরিগেশনটাকে করব। ভূপৃষ্ঠের উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান নদী গবেষকদের। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে
এই উপরিতলে পানি ধরে রেখে চাষাবাদ করতে হলে একটা সমন্বিত প্রচেষ্টা আমাদের লাগবে। সেখানে ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, অনেকগুলো মন্ত্রণালয়কে একসাথে করে এই কাজটাকে এগিয়ে নিতে হবে। দেশ জুড়ে খরা পরিস্থিতি সৃষ্টির আগেই কার্যকর উদ্যোগ নেয়ার দাবি পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র গরমে সবচেয়ে ভোগান্তির শিকার ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দিনে হাড়ভাঙা খাটুনির পর রাতেও মিলে না স্বস্তি। বস্তির ছোট্ট ঘরে গরমে নির্ঘুম রাত কাটে অনেকের। সড়কের পাশে রাত জাগা মানুষের সংখ্যাও কম নয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আল নোমানের রিপোর্ট। প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাজধানী সহ সারা দেশের জনজীবন। ধনীরা এই গরম তেমনটা অনুভব না করলেও নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্তদের। দিনভর খাটুনির পর রাতেও দুর্বিষহ সময় কাটছে শ্রমজীবী মানুষের। রাজধানীর বেগুনবাড়ি এলাকা 2 ফিটের এই গলির দুপাশের ঝুপড়ি ঘরগুলোতে থাকেন 4 থেকে 6 জনের এক একটি পরিবার। টিনের ঘরে বৈদ্যুতিক পাখার হাওয়া শীতল করতে পারে না শরীর। ঘামে আর গরমে আসে না ঘুম। আমাদের রাস্তায় গরম, গরম আমরা ঘুমাইতে পারি না। রাস্তায় গরম লাগলে ঘরে আসি, ঘরতে আবার গরম লাগলে রাস্তায় যাই, বাইরেও কুলাইতে পারি না। রাতে 11টার দিকে আসি, আসলেও ধরুন বাসার ভিতরে প্রচুর গরম, রাতে থাকা যায় না। বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে গরমের জন্য। বিছানা পায়ে আসি ঘরে আসার পরে দেখা যায় যে একই অবস্থা, আরো গরম। ওই পাখার বাতাসটাও অনেক গরম, প্রচুর গরম, গরমে ঠিক করা হয় না তো। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চিত্রও ঠিক একই রকম। গল্প আর খুনসুটিতে রাস্তার পাশে নির্ঘুম রাত কাটে অনেকের। গরমের জন্য ফ্যানের বাতাস পর্যন্ত আগুনের মতন বাইরে। অনেক গরম লাগে এখানে। মানুষ সারা রাত বাইরে বসে থাকে। প্রচুর গরমের জন্য ঘুমাইতে পারে না, এই যে বসে রয়েছে। ডায়াবেটিস বাইরে জায়গা, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, এসব নিয়ে আমরা পেরেশানে থাকি। ঘর ছোট ছোট, বাতাসের জন্য বাইরে বসে আছি। আমরা রোডে বসে আছি, কি করব? এত গরমে তো কষ্ট আমাদেরকে হয়। এই বাইরে বসলে ওই পুলিশ জিজ্ঞাসা করে, এই তোমরা সারা রাত এখানে কি করো? ছিন্নমূল মানুষগুলোর একমাত্র ভরসা প্রাকৃতিক বাতাস। নির্দিষ্ট আবাসন না থাকায় ফুটপাতেই কাটে রাত। বাসায় লোক তো ওরা তো মহিলা থাকে, তো এই জন্যে ওনারা কষ্ট করে থাকতে পারে। আমরা তো পুরুষরা যেখানে পাই সেখানে ঘুমায় যাব। আমি গাড়ি চালায় আসছি, আর যদি আমার মাথা খালি ঘুরতেছে, ঘুরার পরে আমি কোন দিকে চোখ দিন, আমি একটু বাতাস পাইছি, বুঝছি। মানবতার জীবন কাটানো এই মানুষগুলোও স্বপ্ন দেখে নতুন দিনের। সবার আশা, নতুন ভোরের আলোয় শুরু হবে সুখের পথ চলা। আল নোমান, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে মুরগি নিয়ে চরম বিপাকে পড়েছে পিরোজপুরের মুরগির খামারিরা। দাবদাহের কারণে খামারে মুরগি যেমন মারা যাচ্ছে, তেমনি খাবার না খাওয়ায় ডিম দেওয়াও কমে যাচ্ছে। তাই চরম লোকসানে পড়েছে মুরগির খামারিরা। অপরদিকে এই সময় মুরগির বিভিন্ন ওষুধ বা সমস্যার কোনো খোঁজ নিচ্ছে না প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা। পিরোজপুর থেকে সহকর্মী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসানের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সারা দেশে চলছে তীব্র দাবদাহ। এতে বিপাকে পড়েছেন পিরোজপুরের বিভিন্ন উপজেলার প্রায় 1285টি মুরগি খামারের মালিক। তীব্র গরমে প্রতিদিন প্রতিটি খামার থেকেই মারা যাচ্ছে মুরগি। অন্যদিকে গরমে মুরগি কম খাবার খাওয়ায় লেয়ার মুরগি ডিমও দিচ্ছে কম। ব্রয়লার মুরগির খামারিরাও এখন নতুন মুরগি উঠাতে চাচ্ছে না। মুরগি সুস্থ রাখতে প্রাণী স্যালাইন ও খামার ঠান্ডা রাখতে ফ্যান ও খামারের চালে পানির ঝর্ণার ব্যবস্থা করছে খামারিরা। গরম অতিরিক্ত তাপমাত্রার কারণে এই মুরগি পালতে অনেক সমস্যা হয়ে গেছে, তাপ বাড়িয়ে যায়। তারপর ডিমের এই পোল্ট্রি যারা পালতেছে তাদের এই অতিরিক্ত তাপমাত্রা তারা কোনো পোল্ট্রি পালতে পারতেছে না। এবং আমরা যারা খামারি আছি, প্রত্যেকের 1000 মুরগিতে 32 কেজি ডিমে, কিন্তু প্রত্যেকের 24, 25, 26 কেজি ডিম আসে। মুরগি হাহাকার করে, দুপুর টাইম হলে 12টার পর থেকে মুরগি স্টক করাটা ভয় থাকে। মুরগির বাড়তি পরিচর্যায় খামারিদের খরচ বেড়েছে, কিন্তু সরকারিভাবে বা স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ থেকে সহযোগিতা না থাকায় লোকসানে ব্যবসা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অনেক খামারিরা। প্রাণী সম্পদ দপ্তর কোনো জায়গায় জিজ্ঞাসাও করে না কি অবস্থায় আছে মানুষ, বাঁচে না মরে, কোনো কথাই তারা বলে না, এবং তারা জিজ্ঞাসাও করার সময় তীব্র গরমে যে আমাদের বিভিন্ন সমস্যা হইতে আছে, সমস্যা নিয়েও কোনো সরকারের কোনো পদক্ষেপ নাই। এদিকে তীব্র গরমে মুরগি পরিচর্যায় প্রাণী সম্পদ অফিস থেকে নিয়মিত খামারিদের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করা তো
এমনি বিভিন্ন মেসেজ টেসেজ দিচ্ছি, আমরা গ্রুপে দিচ্ছি, খামারিদের গ্রুপে দিচ্ছি, করতেছি, আমার অফিসাররা তৎপর আছে। এখন এটা ধরেন একটা কথা, 500 খামার আছে, 500 খামারে কি আমার লোকজন যাওয়ার কোন সুযোগ আছে এই মুহূর্তে? দাবদাহ থেকে মুরগি রক্ষায় খামার ব্যবসায়ীদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছেন খামারিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। প্রতিদিন গড়ে কাটা পড়েছে 2000 গাছ। পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ল জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে 2 টাকা 50 পয়সা। মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে কার্যকর হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 107 টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা ও অকটেনের দাম 128 টাকা 50 পয়সা। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গেল 5 বছরে সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন রাজনীতিবিদ ও সাংবাদিক। আর অভিযোগকারীদের মধ্যে ক্ষমতাসীন দলের রাজনীতিতে যুক্তরা আছেন শীর্ষে। সবচেয়ে বেশি মামলা হয়েছে 2021 সালে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছরের চিত্র নিয়ে কঠিন পরীক্ষা নামে একটি গবেষণায় উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। ডিজিটাল নিরাপত্তা আইন পরে বিধিনিষেধে কিঞ্চিত পরিবর্তন এনে নামকরণ করা হয় সাইবার নিরাপত্তা আইন। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছরের চিত্র নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। গেল 5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট মামলা হয়েছে 1436টি। অভিযুক্ত 4520 জনের মধ্যে গ্রেপ্তার হয়েছেন 1549 জন। গবেষণা বলছে অভিযুক্তদের মধ্যে 32% বেশি রাজনীতিবিদ আর 29.40% সাংবাদিক। মামলার ধরন হিসেবে বলা হয়েছে প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে 190টি মামলা, ফেসবুকে পোস্ট বা মন্তব্য করার দায়ে 908টি, বাকি 528টি মামলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে। মামলা থেকে রেহাই পায়নি শিশুও। এ মামলায় 28 শিশুকে অভিযুক্ত দেখিয়ে 22 জনকে গ্রেপ্তার করা হয়। গবেষণা দলের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ডিএসএ শুধু সাংবাদিকতার উপরই প্রভাব ফেলছে না, ন্যাচারালাইজ নরমালাইজ করে দিয়েছে, সেন্সরশিপটাকে ডাউনরাইট আপনার হাতে তুলে দিয়েছে। আপনার সাংবাদিক মুক্ত দৃষ্টিতে আপনাকেই আসলে রাষ্ট্রের ক্ষমতাসীন দলের উপকরণে পরিণত করেছে ডিএসএ। আলোচনায় অংশ নিয়ে সুজন সম্পাদক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নাগরিক সমাজকে অনিশ্চিত পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে। সরকারের যারা সংস্থা তাদের বাইরে অন্যরাও এই ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগতভাবে কারো কন্ট্রোল করতে চান, তাহলে এই আইন প্রয়োগ করে তারা করতে পারেন। তো এর মাধ্যমে এই আইনটাকে বস্তুত অস্ত্রে পরিণত করা হয়েছে, ওয়েপনাইজেশন অফ ল। এই আইন যে ফর্মেই থাকুক অপপ্রয়োগ হবেই, এ মন্তব্য করেন বক্তারা। ধন্যবাদ প্রফেসর মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। 2 ম্যাচ হাতে রেখে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের শিরোপা জিতল ঢাকা আবাহনী। শেখ জামালের বিপক্ষে 4 উইকেটে জয়। ইট ভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও পরিবেশের এমন বিপর্যয়ের মধ্যেই কুষ্টিয়ার ইট ভাটাগুলোতে হর হামেশায় পোড়ানো হচ্ছে গাছের কাঠ। এতে গড়ে প্রতিদিন 2000 আর বছরে প্রায় 3 লক্ষ গাছ পড়ছে ভাটায়। পরিবেশবিদরা বলছেন, নির্বিকারে এমন বৃক্ষ নিধন বন্ধ না হলে আরও বিপর্যয় ঘটবে পরিবেশের। চরম হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়ায় ইটভাটা রয়েছে 218টি, যদিও বাস্তবে এর সংখ্যা 350টির মতো, যার মধ্যে 32টি ভাটাই ইট পোড়াতে ব্যবহার করা হয় কয়লা, আর বাকি 318টিতেই ব্যবহার করা হয় গাছের কাঠ। তাতে প্রতিদিন গড়ে 1,25,000 মন আর বছরে 2,25,00,000 মন কাঠ পোড়ানো হয় ভাটাগুলোতে।
এতে প্রতিদিন গড়ে 2000 আর বছরে প্রায় 3 লক্ষ গাছ নিধন করছে ভাটা মালিকরা। ভাটা মালিকদের দাবি, কাঠে খরচ কম হয়, ইট পোড়াতে তারা কয়লার বদলে ব্যবহার করেন কাঠ। প্রায় প্রতিদিন আপনার 400 থেকে 450 মণ কাঠ লাগে। কয়লায় ইট পোড়ালে জ্বালানি খরচ বেশি, আর কাঠ দিয়ে ইট পোড়ালে জ্বালানি খরচ কম। পরিবেশবিদরা বলছেন, ইটভাটাগুলোর নির্বিকারে এমন বৃক্ষ নিধনই পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। তাই ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা সহ বৃক্ষ নিধন বন্ধে প্রশাসনের কার্যকারী পদক্ষেপের দাবি তাদের। এই যে বৃক্ষ উজাড় করে দিচ্ছে, এর ফলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রশাসনের কোনো দায়বদ্ধতাই নাই যে এই গাছ কাটার ফলে জনগণ কি ভোগান্তি শিকার হচ্ছে। তথ্য অনুযায়ী গত 2 বছরে কুষ্টিয়ার ইটভাটাগুলোর কারণে 6 লক্ষ গাছ নিধন হলেও বন বিভাগের তথ্য মতে গত 2 বছরে সরকারিভাবে তারা বৃক্ষরোপণ করেছে 1 লক্ষের মতো। গত বছরও আমার 50,000 চারা রোপণের কর্মসূচি ছিল এবং সেই গাছগুলো ইতিমধ্যে 1 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সব জায়গায় আমি ভিজিট করেছি এবং এখানে মানে প্রত্যেকটা গাছ মানে আমার 80-90% প্রত্যেকটা মানে বাগানে আমার চারা আছে, জীবিত চারা আছে। ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার ভাটাগুলোতে কিভাবে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ, এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে জেলা প্রশাসক বলছেন, ইটভাটায় গাছ পোড়ানোর কোনো সুযোগ নেই। যে সকল ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিচ্ছেন তারা। ইন্টারভিউ দেওয়া এটা আমাদের পারমিশন নাই। আপনি ইন্টারভিউ না নিয়ে আমার তথ্য চান, আমি তথ্য দিতে পারছি, কোনো সমস্যা নেই। ইটভাটা পোড়ানোর যে আইন রয়েছে, এই আইন অনুসারে গাছ পোড়ানোর কোনো সুযোগ নেই। এই ধরনের অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পরিবেশ বিপর্যয় রোধে শুধু আশ্বাস নয়, বৃক্ষ নিধনের সাথে জড়িত ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই জেলার সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 7 মাওবাদী নিহত হয়েছেন। রাজ্যে নারায়ণপুর কঙ্কর জেলার সীমান্তে মাওবাদীর আস্তানার সন্ধানে যৌথ অভিযান পরিচালনা করে জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার সকালে দুপক্ষের সংঘর্ষ শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে। সেখান থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। চলতি মাসের মাঝামাঝি সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে 29 মাওবাদী নিহত হন। মাত্র 15 দিনের ব্যবধানে আবারও বড় ধরনের অভিযান চালালো দেশটির নিরাপত্তা বাহিনী। এবার গাজার রাফায় ধ্বংসযজ্ঞে মেতেছে ইসরায়েল। 24 ঘন্টায় ইসরায়েলি বোমায় প্রাণ গেছে শিশু সহ অন্তত 40 ফিলিস্তিনের। এমন পরিস্থিতিতে রিয়াদে জিসিসি সম্মেলন থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধানের দাবি জানিয়েছে সৌদি আরব ও ইউরোপের নেতারা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ইসরায়েল গণহত্যায় সহায়তার অভিযোগে জার্মানির বিরুদ্ধে করা মামলায় আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত। রায়হান কবির শুভ্র রিপোর্ট। প্রিয়জন হারানোর এমন আহাজারি গাজার নিত্যচিত্র। কেউ হারিয়েছেন বাবা মা, আবার বুকের প্রিয় সন্তান হারিয়ে কোনো বাবা মা শোকে নির্বাক। 7 মাস ধরেই এমন নির্বিচার হত্যাযজ্ঞ গাজায়। এখন লক্ষ্যবস্তু রাফার বিভিন্ন এলাকা। সোমবার গাজার রাফায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 34 ফিলিস্তিনির। এর মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরে ড্রোন ও বিমান হামলায় 3 জন এবং গাজা সিটিতে বিমান হামলায় প্রাণ গেছে অন্তত 2 জনের। যখন বোমার আঘাতে বাড়ি ধসে পড়লো, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। নিজে বাঁচবো, সন্তানদেরকে বাঁচাবো নাকি মাকে উদ্ধার করব। শেষমেশ মাকে ফেলে রেখে সন্তানদের নিয়ে কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছি। আমার কলিজা ফেটে যাচ্ছিল। 10 বছরের ছোট্ট সোনামণি নারী ছেঁড়া ধনকে শেষ বিদায় জানাতে দম বন্ধ হয়ে আসছে। জানি না কি নিয়ে বাঁচবো। গাজা জুড়ে যখন এমন ইসরায়েলি তাণ্ডব লীলা, তখন মিশর ও সৌদি আরবে চলছে অস্ত্রবিরতির আলোচনা। মিশরের কায়রোতে ইসরায়েলের সঙ্গে আলোচনায় ফিলিস্তিনি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন হামাসের ডেপুটি প্রধান খলিল আল হাইয়া। জিসিসি সম্মেলনের সাইড লাইনে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আর জিসিসি সম্মেলন থেকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধানের দাবি জানান ইউরোপের নেতারা। ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়ন। দ্বিরাষ্ট্রীয় সমাধান এগিয়ে নিতে হলে নির্দিষ্ট পক্ষের উপর ভরসা রাখলে হবে না।
তাই মনে করি এই বিষয়ে বড় আশার আলো আরব ইউরোপীয় নেতৃত্ব। গাজায় সামরিক অভিযান বৃদ্ধি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানে বাধার ফলে চরমপন্থার উত্থান হতে পারে, যা অনিবার্যভাবে এই অঞ্চলের নিরাপত্তাকে অস্থিতিশীল করবে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করে রিয়াদ। এই পদক্ষেপ যুগান্তকারী হয়ে থাকবে। ইসরায়েলকে অস্ত্র দেওয়ায় জার্মানির বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে নিকারাগুয়া। এ বিষয়ে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 3টায় রায় ঘোষণা করবে আইসিজে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।